সালাম বাংলাদেশ, আমি অনিলা। আমার এই স্টুডিও লালদেয়াল থেকে বলছি। আজকে নিমন্ত্রণ জানিয়েছি আমার ভীষণ ভীষণ পছন্দের প্রাণপ্রিয় এক ব্যক্তিত্বকে। উনি মাটি নিয়ে কাজ করেন, ভাস্কর বানান, সারা বাংলাদেশ কাঁপিয়েছেন এবং প্রবাসে ভূমিকম্প দিয়েছেন তার কাজ দিয়ে। এবং এই গুণী মানুষটি জানেও না তুমি কত গুণী। আজকে তার কথা শুনবো, মজা করব, আড্ডা দেব। এবং এটা আমার অনেক বড় পাওয়া যে চট্টগ্রাম সেই সুদূর চট্টগ্রাম থেকে এসছেন আমার সাথে দেখা করতে। চলুন দেখি। ওনার নাম হচ্ছে অলোক রায়। অলোক দা, কি সৌভাগ্য আমার! ইস, আমি বাংলায় গান গাই। আমার ভাগ্নিটা আসলো না, ওকে আমার দেখার খুব ইচ্ছে ছিল, একটু দুঃখ পাচ্ছি। এখন তো সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কারা? একটা আমাদের বাঙালিদের কথা আছে যে স্নেহ নিম্নগামী, অর্থাৎ ভালোবাসা নিম্নগামী, মানে সন্তান থেকে শুরু হয়। এটা শুনলে আবার গিন্নি অসন্তুষ্ট হবে, কিন্তু ওকে বাদ দিয়ে তো আমার জীবন নাই। এবং আমি খুব ভাগ্যবান, মানে আমার স্ত্রীও শিল্পী, আমার মেয়েও আর্কিটেকচারে পড়ছে, ফলে একটা কি বলে শৈল্পিক পরিবেশে আছি। এবং আমরা খুব একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে খুব হার্শ ক্রিটিক। পরিপূরকও আপনারা, একজন আরেকজনের পরিপূরক। আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এবং সে সবসময় শিল্পের জগতে বাস করে। ইন্টারনেটে কোনো কিছু দেখলেই আমাকে দেখাবে, এবং আমি ও না থাকলে পরে মনে হয় একদিনে আমি একটু আরও অলস হয়ে যেতাম। আরেকজন যে কঠিন ক্রিটিক অরণি, আমাদের মামনি। অরণি ও কিভাবে ক্রিটিক করে আপনাকে? ও তো ছোটোবেলায় একসময় খুব সুন্দর ছবি আঁকতো, পোকামাকড় আঁকতো, খুব ভিন্ন ধরনের। তারপর একসময় স্টিল লাইফও করেছে একটু। ওর মা যেহেতু খুব ভালো পেপার ফোল্ডিং করে, মানে আমার ধারণা যে বাংলাদেশে ওর মতন পেপার ফোল্ডিং বা অরিগেমি খুঁজে পাওয়া যাবে না। নিজের বউর প্রশংসা একটু বেশি করছে আর কি। কেন করবেন না? এই আজকে থাকলে খুব ভালো হতো। কিন্তু খুব ভালো টিচার ও উইলিয়াম ক্যারি একাডেমিতে আছে, খুব ভালো টিচার। ফলে ওর মেয়েও এটা পেয়েছে। মানে আমি ও অবাক করে দিয়ে খুব ছোটোবেলায় যে আমার জন্মদিনে কার্ড তৈরি করতো, এবং ওগুলো কি মোবাইল বা কি বলে ওটাকে, একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যোগ করে ফোল্ড করে টান দিয়ে খুলতে হয়, এটা করতে হয়, এটা আমাকে খুব বিস্মিত করতো। তা আমি কখনো ভাবিনি যে ও আর্কিটেকচারে পড়বে। তো এক সময় বললো যে আমি আর্কিটেকচারে পড়বো। তো এটা যে আমার জন্য যে একটা মানে কি বিশাল আনন্দের দিন, যে আমারও কিন্তু ইচ্ছে ছিল যে আর্কিটেকচারে পড়বো, যেহেতু ছাত্র অত ভালো ছিলাম না, আর সাহস পাইনি ওইদিকে যেতে, ছাত্র ভালো ছিলেন যদি না, ফর্ম না দেয়। সেই জন্যই তো এত কিছু নিয়ে, মাটি নিয়ে ভাস্কর্য করে আমাদের ঢাকার, কি বলবো, আমরা যখন আন্তর্জাতিক বিমানবন্দরে যাই ঢাকাতে, যাওয়ার পথেই তো আপনাকে মনে করতে করতে যাওয়া হয়। ভিআইপির সামনেই, ভিআইপি বিমানবন্দরের সামনেই তো আপনার পাখি, সব কিছু দাঁড়িয়ে আছে, আপনার সব কিছু। অরণি, চলে এসো তো মামনি। বাবা কেমন লাগলো এই সারপ্রাইজটা? কি খবর মা? বাবা অবাক। কেমন অবাক লাগছে? এগুলো আমাদের ভেতরের কথা। তো এই ফাঁকে যোগাযোগ হয়েছিল। তবে একটা অ্যাপ্রিসিয়েট আমার মেয়েকে করতেই হবে, যে কখন নীরব থাকতে হয়, কখন সরব হতে হয়, এটা ভালো শিখেছে। তো দাদা, এবার একটু গল্প করি। আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত, মানে আপনার ইন্সপিরেশন, উৎসাহ, পড়াশোনা, কেন আপনি ভাস্কর্যটাকে বেছে নিলেন? আপনি তো চারুকলা, আপনি শিক্ষক, আপনি প্রফেসর। আমাদের শৈশব তো ছিল, কি বলবো, যে এই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার লাইন আছে যে বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। সেই ফুসফুস ভরা হাসি আর বোতাম ছেঁড়া শার্ট নিয়েই সকালে বেরোতাম। আমার জন্ম ময়মনসিংহ, আমাদের বেড়ে ওঠার ব্রহ্মপুত্র পাড়ে। মানে কি বলবো, যে আপনার বাড়িটার ছবি আমি দেখেছি, এত সুন্দর। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং যে এটা বলাতে আমি একটা তথ্য হয়তো দেওয়া যেতে পারে। ওটা আমার রাঙা কাকার ডিজাইন করাও। উনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা। তো আমার গ্র্যান্ডফাদার ডাক্তার ছিলেন, তো উনি জেল ডাক্তার, ব্রিটিশ ডাক্তার। তো ময়মনসিংহ জেল ডাক্তার হিসেবে উনি রিটায়ার করেন। তো তখন ওই বাড়িটা আমাদের
করা হয়। ডিজাইনটা আমার রাঙা কাকার, উনিও খুব ভালো ছবি আঁকতেন। আমার মেজো কাকা কলকাতা আর্ট কলেজে পড়েছেন, কিন্তু বছরখানেকে বেশি পড়তে পারেননি এই কারণে যে উনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ধরা পড়েছেন। তারপর জীবনে 10-12 বছর জেল কেটেছেন, মানে কি বলে রাজবন্দি তখনকার, আন্দামানেও থেকেছেন। তো ওনার আর চারুকলায় পড়া হয়নি। তা আমার বাবার মামাতো ভাইরা ছিলেন যারা কলকাতা আর্ট কলেজে পড়েছেন। তো একটা ছিল, কিন্তু আমি নিজে কখনো ভাবিনি যে আমি শিল্পী হব বা ভাস্কর্য করব। কিন্তু একটা সময় এসে মনে হলো যে ছবি দেখতে আমার খুব ভালো লাগে, এবং আমার ক্লাসে অনেকে বন্ধুরা খুব সুন্দর ছবি আঁকতো। আমাদের স্কুলে ওই সিনিয়র ভাইরা ছিলেন, অনেকে খুব সুন্দর ছবি আঁকতেন। তার মধ্যে একজন এখন বিখ্যাত আর্কিটেক্ট বাংলাদেশের বাউল ভাই মোস্তফা আমিন ডোমাস। ডোমাস তো বাউল ভাইয়ের কাজ দেখে, ছবি আঁকা দেখে বিস্ময়ে দেখতাম যে এত সুন্দর ছবি আঁকে। তো তখনই মনে হয় ভেতরে ভেতরে একটু ছবি আঁকার আগ্রহ জন্মায়। তারপর দেখলাম যে আমার এক বন্ধু স্কুল শেষ করে চারুকলায় ভর্তি হলো। তা আমি দেখলাম আমিও চেষ্টা করে দেখি না। এবং তখন চারুকলায় যেটা হতো যে ভর্তি হলে পরে 50 টাকা বৃত্তি পাওয়া যেত একটু রেজাল্ট ভালো থাকলে। তো আমার অনেক ভাই, কেউ ডাক্তারি পড়ছে, কেউ বুয়েটে পড়ছে, ফলে আমার বাবার একটু ইয়ে ছিল যে অ্যাফোর্ড করতে পারবে কিনা। তা আমি বলেছিলাম যে তোমাকে 50 টাকাও দিতে হবে না, 50 টাকা আমি পাবো। যাই হোক, যেহেতু শিল্পী হওয়ার কথা, মানুষ প্ল্যান করে শিল্পী হতে পারে না, এটা একটা জগৎ। এখানে একবার চারুকলায় ঢুকে এটার এত পথ উন্মুক্ত আছে। একজন এই ছবি আঁকতে আঁকতেই সে হয়তো দেখা যাচ্ছে এখন যে জুতার ডিজাইন করছে ফাইন আর্টস থেকে পড়ে, ফ্যাশন ডিজাইনে যাচ্ছে। মানে আমাদের সৌভাগ্য যে আমি ফার্স্ট ইয়ারের শিক্ষক হিসেবে পেয়েছিলাম নবী স্যারকে, রফিকুল নবী। মানে আমার খুব সৌভাগ্য, এটা আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এই যে ঢাকা চারুকলায় যখন আমরা ভর্তি হয়েছি, তারপর এই যে 69-এর আন্দোলন, 70-71, মানে ঢাকা আর্ট কলেজ, তখন সে সময় আর্ট কলেজ বলা হতো, সেটা প্রাণকেন্দ্র ছিল। তখন দেশপ্রেমটা আমাদের মধ্যে ভীষণ রকমের ছিল, দেশকে ভালোবাসা। আমি গর্ব করে বলতে পারি যে চারুকলা আমার মনে হয় যে বাংলাদেশে 2-1টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা সত্যিকার অর্থেই প্রগতিশীল চিন্তা চেতনা ছেলেমেয়েরা পড়তে আসে। তো অলোকদা, আপনি যে পড়াচ্ছেন চিটাগং ইউনিভার্সিটি, আপনি প্রফেসর, আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের একটু শেয়ার করেন না? একটা জিনিস যেটা শিক্ষকতার সবচেয়ে বড় পাওয়া, আমি সবসময় বলি যে আমি প্রতিদিন যখন ইউনিভার্সিটিতে যাই, চারুকলা আমাদের ইনস্টিটিউট এখন, ওখানে যাই, এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, হ্যাঁ, হাসতে হাসতে আনন্দ করতে করতে ব্যাগ নিয়ে বোর্ড নিয়ে ছবি আঁকতে আসছে, এই যে একটা সৃজনশীল পরিবেশ। আমি প্রায় সময় বলি যে আমরা আসলে ছবি আঁকার চেয়েও ছবি আঁকার পরিবেশ তৈরি করাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন ও অবসরে বসে থাকবে, ও একটু বাঁশি বাজাবে, একটু গান গাইবে। এবং তুমি প্রচুর দেখবে যে আমাদের ফাইন আর্টস থেকে ছেলেমেয়েরা অনেকে নাটকে ভালো করেছে, ফিল্ম মেকিং ভালো করেছে, অ্যাড ফিল্মে ভালো করছে, কোথায় নেই। আমরা কিন্তু শিক্ষকতা করতে গিয়ে আমি ব্যক্তিগত অনেক কিছু শিখি, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আলাদা করে চিন্তা করতে হয়। হ্যাঁ, ফলে যতক্ষণই শিখাই তার চেয়ে বেশি মনে হয় শিখি। আর হলো যে যুগের, এখন যে বর্তমান যুগ, প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা, নতুন নতুন টেকনোলজি আসছে, এটা আর্টের সঙ্গে যুক্ত হচ্ছে। আর ইন্টারনেটের কারণে আমার সারা পৃথিবীতে কত ধরনের শিল্প চর্চা হচ্ছে, তার সঙ্গে পরিচিত হচ্ছে। ফলে ছেলে মেয়েদের ইন্সপায়ার করাটা একটা বড় কাজ। আর আমার মনে হয় যে আমাদের যে ধরনের একাডেমি, এই একাডেমিগুলোতে 3 ধরনের শিক্ষক দরকার। এক ধরনের শিক্ষক থাকবে যারা ফাউন্ডেশনটা গড়ে দেবে, আরেক ধরনের শিক্ষক থাকবে যারা আইডিয়া ডেভেলপ করবে, ছেলে মেয়েদের ক্রিয়েটিভ করে তুলবে। আরেক ধরনের শিক্ষক থাকবে এই ছাত্র জীবন থেকে কর্মজীবনে কি করে নিয়ে যাবে, এই সেতুটা তৈরি করে দেবে, যেটাকে বলে ক্যারিয়ার প্লেসমেন্ট। যেটা তো শিক্ষকতার আমি মনে করি যে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন। যে আপনি ভাস্কর্য কেন মানে অনেক কিছু থাকতে, এটা একটা মনে হয় ছোটবেলায় একটা ট্রেনিং মনে হয় কিছুটা হয়েছিল। আমার বাবা প্রকৌশলী ছিলেন, উনি সেই যুগে ইঞ্জিনিয়ারিং করেছেন, উনি 1934-এ ইঞ্জিনিয়ারিং করেছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ভারতে। তো উনি বাসায় নিজে হাতে কাজ করতে পছন্দ করতেন, এবং আপনি শুনলে অবাক হবেন, আমি স্কুল জীবন পর্যন্ত অর্থাৎ এসএসসি পাশ করা পর্যন্ত আমার বাবা আমাদের জামা কাপড় সেলাই করে দিয়েছেন, প্যান্ট শার্ট কোট,
হ্যাঁ এগুলো শেয়ার করেছে। তো আমাদের বাসায় প্রচুর যন্ত্রপাতি ছিল, হাতুর বাটলি থেকে শুরু করে ওই যে যারা জুতো তৈরি করে মুচার যাদের বলে ওদের যে 3 ঠ্যাং একটা হয় ওটাও ছিল। তো আমার বাবার শখ হলো আচ্ছা ঠিক আছে উনি একটা স্যান্ডেল বানাচ্ছেন, তো আমরা বসে বসে দেখতাম, সাহায্য করতাম। ওনার একটা পুরনো মোটরসাইকেল ছিল, সে 1949-এ ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে পুরনো গাড়ি যখন বিক্রি করেছিলেন উনি কিনেছিলেন আর কি। তো ওটা ওনার হবি ছিল যে মাঝে মাঝে ওটা পুরোটা খুলে নিজেই রং করতেন, হ্যাঁ করে ওটাকে লাগাতেন। ফলে ওই হাতের কাজ করা, হাত দিয়ে কাজ করা, হ্যাঁ এটার প্রতি মনে হয় ছোটোবেলা থেকেই আমাদের একটা ট্রেনিং হয়েছে, মানে দেখতে পেরেছি বা ওই পরিবেশে বড় হয়েছে। তো মাটি নিয়ে কাজ করা কেন, পোড়া মাটি? এইটা আমার জন্য একটা খুব যে যেহেতু আমরা 69 এই যে আন্দোলন, এই যে 11 দফা আন্দোলন, তারপর আস্তে আস্তে স্বাধিকার, তারপর স্বাধীনতায় গেল আর কি। তো এটা মূলত সাংস্কৃতিক আন্দোলন ছিল ভীষণভাবে। তো ওই যে বাংলাকে বাঙালি নিয়ে গর্ব করতে চেয়েছি আমরা বাঙালি ঐতিহ্যর খোঁজ করতে চেয়েছি। আমরা গর্ব করে বলি যে আমাদের আলাদা একটা সত্তা আছে, আলাদা একটা পরিচয় আছে, আমাদের এমন সংস্কৃতি এত সমৃদ্ধ। তো আমরা বলি যে আমরা পোড়ামাটির ঐতিহ্য আছে, পোড়ামাটির এত মসজিদ হয়েছে, মন্দির হয়েছে, আমাদের কুমোররা এত সুন্দর সুন্দর পাত্র তৈরি করে। এবং এটাই স্বাভাবিক ছিল এই কারণে যে ভারতবর্ষে আমরা যেই অংশে বাস করি এই অংশটুকু তো আসলে পলি মাটিতেই তো গড়ে উঠেছিল। ফলে মাটিটাই ছিল আমাদের একমাত্র মাধ্যম। অন্যান্য জায়গায় যেমন পাথর বা অন্যান্য মেটাল যেভাবে সহজে জায়গা করে নিয়েছে, তা আমাদের মাটি ছিল। তো আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে যেই পোড়ামাটির মন্দির এবং মসজিদ হয়েছে এটা কিন্তু ইউনিক। পৃথিবীতে পুরো আর্কিটেকচার এই ধরনের মাটিতে করে পুড়িয়ে হ্যাঁ এই ধরনের মন্দির বা মসজিদ তৈরি করা এটা কিন্তু দেখা যায় না। তো আমার মনে হলো যে আমাদের এত ঐতিহ্য ছিল, তো আমরা কেউ এটা কাজ করছি না, মানে পোড়ামাটি নিয়ে বা টেরাকোটা কেউ স্কাল্পচার করে না। তো এটা আমার মাথার মধ্যে খেলা করছিল যেটা আমি করতে পারবো কিনা। তো আমার ছোটোবেলায় একবার ভারতে গিয়েছিলাম, আমরা বিষ্ণুপুর যাওয়া হয়েছিল, যেখানে একসঙ্গে অনেক পোড়ামাটির মন্দির আছে, এই কান্তজির মন্দিরের সঙ্গে ভীষণ মিল। তো আমি যখন এই গ্র্যাজুয়েশন করে আমি স্কলারশিপ পেলাম ভারতে বড়োদার MS ইউনিভার্সিটি পড়তে, তো সেখানে আমার শিক্ষক ছিলেন। আমার সৌভাগ্য যে আমি তার ছাত্র হয়েছি, মানে ওনার মতন বড় মাপের শিক্ষক বাংলাদেশ মানে ভারতবর্ষে দ্বিতীয় ব্যক্তি আছে কিনা সন্দেহ। তো স্যারকে আমি বললাম যে স্যার আমি যে বাংলাদেশে আমাদের এরকম ঐতিহ্য ছিল স্যার আপনিও তো কিছু টেরাকোটা করেছেন। তো স্যার তখন কিছু করেছিলেন বাংলাদেশকে বিষয় করে, যেহেতু পোড়ামাটিটা ঐতিহ্য ছিল বাংলার, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে উনি কিছু টেরাকোটা করেছিলেন। তো ওগুলো আমি দেখিনি, কিন্তু একটা বইয়ের ছবি দেখেছি। তো ওটা দেখে আমি খুব অনুপ্রাণিত হয়ে যে মনে হলো যে না এই বিষয়টা মনে হয়, এই ম্যাটেরিয়ালটা মনে হয় আমাকে স্যুট করবে, এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা করব। তো আমার স্যার যেই লোকশিল্প থেকে অনুপ্রাণিত হয়েছেন মালেলা, ওই ধরনের রিলিফ করতেন। তো আমি ওইটা প্রথম দিকে ওইরকম ট্রাই করে দেখলাম ছোট ছোট। তো তখনই কষ্ট হয়েছে যেহেতু অভ্যাস নেই, খুব বড় করতে পারি না। তারপরে যা হয় আর কি, কাজ করতে করতে অভিজ্ঞতা হলো, মাটিটার সঙ্গে পরিচয় হলো। আর একটা জিনিস আমি বলি যে মানুষের প্রথম টুলস হলো আঙুল। যে আমরা যে হোমোসেপিয়ান জাতীয় যারা এই বানর মানুষ ছিল তারা কিন্তু এই আঙুলটা প্রথম ব্যবহার করতে শিখলো। অন্যরা কিন্তু এই আঙুল আলাদা করতে পারে না, ওরা কোনো জিনিস ধরতে চাইলে এরকম গাছের ডালে এরকম করে ধরবে বানর, তো মানুষ কিন্তু এটা আলাদা করতে পারে। আমি এই যে কলম ধরতে চাই এটা লাগবে, তো এই যে আঙুল দিয়ে টিপে টিপে টেপা পুতুল, যেটা আমরা এই সিন্ধু সভ্যতায় যে দেখি টেপা পুতুল, এটা কিন্তু আমাদের দেশও হয়। এটাকে আমরা টাইমলেস বলি, যে এখনও গ্রামে গঞ্জে দেখা যায়। তো এই যে এত ঐতিহ্য ছিল, টেপা পুতুল ছোট ছোট হয়, কেন বড় করা যাবে না? ভারতেও কিছু জায়গায় আছে যে ওরা বড় টেরাকোটা স্কাল্পচার করে, ছবি দেখেছে, বাস্তবে দেখিনি। তো ওইটা পারবো না কেন? তো ওইটা চেষ্টা করে দেখতে গেলাম যে একটু ওঠানোর পরেই পড়ে যায়। তো এটা আসলে এক্সপিরিয়েন্স যেমন, এবং মাটিটাও একটা বিশেষত্ব লাগে, যেটা হেভি ক্লে বলে আর কি, যেটা দিয়ে করা সম্ভব। যদি আমরা ওই যে চীনের যে টেরাকোটা সোলজার দেখি শিয়ানে, ওগুলো কিন্তু হেভি ক্লে, যার ফলে অত বড় ফিগার এইভাবে দাঁড়িয়ে আছে। তো আমি যখন আস্তে আস্তে এই বড় রিলিফ করলাম, বড় করতে শুরু করলাম, আস্তে আস্তে আমার মাটিটাও তৈরি করতে শিখলাম। একটু লেখাপড়া করতে হলো, বই ঘাঁটতে হলো, নানারকম এক্সপেরিমেন্ট করতে হলো। তো এটা একটা খুব সুন্দর একটা কথা আমি সিরামিকের বইয়ে পড়েছিলাম, যে তোমরা যদি সিরামিক করতে চাও বা গ্লেজ করতে চাও,
এটা শেফরা বা কুকরা যা করে একটু করে টেস্ট করে যে লবণটা বেশি হলো কিনা, মশলা একটু বেশি হলো কিনা, তারপর আবার ঠিক করে নেয়। ওই তুমি ওরকম মাটির সঙ্গে একটু এটা মেশাবে, এটা মেশাবে, এটা মেশাবে, দেখবে যে আস্তে আস্তে তুমি যেটা চাও সেটা হয়ে যাবে। কথা শুনতে শুনতে না আমি না বলে পারছি না, আমার প্রফেসরের কথা মনে পড়ছে। উনি দুর্দান্ত সেরামিস্ট, স্কাল্পটার, পেইন্টার, প্রিন্ট মেকার, এবং এখনো আমার সাথে যোগাযোগ। আমার সবচেয়ে প্রিয় প্রফেসর ছিলেন এবং উনি বলতেন আমি তার প্রিয় ছাত্রী। ওনার ইন্সপিরেশনে না আমি সেরামিক্স ক্লাসটা নিয়েছিলাম। আমি খুব ভয় পেতাম মাটি দিয়ে কাজ করে যদি আমি না পারি। তো আমাকে উনি অনেক উৎসাহ দিতেন যে দেখো এগুলো খুবই উন্মুক্ত ব্যাপার স্যাপার, তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে যেভাবে যে ফর্ম দেবে সেভাবেই সেটা হবে। দাদা দেশে তো আপনার ফাটাফাটি সব কাজ আমরা দেখি, যেখানেই যাই খালি অলকদা 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 সব জায়গাতে। একটু বলুন না দেশের কাজের কথা, তারপরে প্রবাসে যে আপনি ভূমিকম্প দিয়েছেন চায়নাতে, যুক্তরাষ্ট্রে, আরও কোথায় কোথায় একটু। আচ্ছা, যেটা আমি একটু মনে হয় বলতেই আমাকে হবে সেটা হচ্ছে যে আমার জীবনে একটা বড় ঘটনা মনে হয় যে আমি ছোটোবেলায় কুমোরপাড়ায় গেছি। সারাদিন বসে বসে আমার পিসির বাড়িতে যেতাম সেই শেরপুর। তো সেখানে ওই কুমোরপাড়ায় বসে ওরা যে পাতিল তৈরি করছে, মটকা, এটা সারাদিন বসে দেখতাম। তো এটা আমাকে জীবনে হেল্প করেছে। আমি যখন এই পেইন্টিং থেকে সুইচ ওভার করলাম যে মাটিতে করব, ফলে সহজে মনে হয় এই মাধ্যমটা আমাকে আয়ত্ত আনতে সুবিধা হয়েছে। এবং ওদের কাছে অনেক কিছু শিখেছি, অনেক কিছু নিয়েছি, যেটা পরবর্তী তখন আমি ভাবিনি, কিন্তু যখন বড় হয়ে কাজ করতে গেছি, বড় কাজ করতে গেছি, তখন ওই জিনিসগুলো আমাকে সাহায্য করেছে, রিমাইন্ড করেছে। এবং আমি আর্কিটেক্টদের সঙ্গে কিছু কাজ করতে হয়েছে, তখন ওদের পরিবারের ছেলেদের নিয়ে এসছি কাজ করার জন্যে। কিন্তু স্কাল্পচারটা মূলত আমি নিজেই করি, যেহেতু এটা একটু ভিন্ন ধরনের জিনিস আর কি। তো এই কাজ করতে করতে যেটা হয়েছে যে এটা আমার নিজের অজান্তেই হয়েছে যে একসময় আমি বুঝতে পারলাম যে আমার কাজটা একটা ভিন্ন রকম মাত্রা যোগ হচ্ছে। যে সাধারণত কেউ এই টেরাকোট, বাংলাদেশে তো কেউ টেরাকোটা স্কাল্পচার করেনি সেভাবে। মানে এটা আমার একটা বড় স্বীকৃতি হলো যে জাপানে একটা মিউজিয়াম উদ্বোধন হলো মডার্ন, এটা ওয়ান অফ দ্য বেস্ট মিউজিয়াম অফ মডার্ন সিরামিক আর্ট, গিফু, জাপানে। তো ওরা আমাকে সিলেক্ট করলো যে 100 বছরের সিরামিক আর্টের এক্সিবিশন দিয়ে উদ্বোধন করবে। আমি চিঠিটা পেয়ে একটু হতভম্ব হয়ে গেলাম যে মানে এখানে আমি ডিজাইন পাঠাবো কি, মানে আমার কাজের ছবি পাঠাবো, অ্যাকসেপ্ট করবে কি না। কারণ হলো যে ওখানে যখন 100 বছর বলছে, এটা তো বিরাট ব্যাপার। তো আমার মনে হলো যে আমাকে যে একটা চিঠি পাঠিয়েছে, গণ্য করেছে যে 100 বছরের শিল্পীদের যারা কালেকশন করবে, এটাই আমার যথেষ্ট হয়েছে। এটা বাঁধিয়ে আমি সোনার জলে বাঁধিয়ে ঘরে রেখে দেবো। তো একদিন দেখলাম যে আমি যখন ওই ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামে আমি ট্রেনালে পার্টিসিপেট করলাম, রেসিডেন্সি করলাম, এবং ওরা আমার কাজ কালেক্ট করলো। তো করার পর ওরাও এই গিফু যোগাযোগ করলো, আমার কাজ দেখলো। তো তখন ওরা বাংলাদেশ থেকে আমার কাজ নিয়ে গেল ডিএইচএলের মাধ্যমে। মানে নিয়ে যাওয়ার খরচই মনে হয় ওদের 1 লাখ টাকার উপরে পড়েছে। তারপরে তো আমার একটা সম্মানী আছে। এবং যখন ক্যাটালগটা হাতে পেলাম লিগেসি অফ টেরাকোটা আর্ট দিয়ে, মানে পৃথিবীর এই মাধ্যমে যারা বিখ্যাত শিল্পী, যাদের নখের যোগ্য আমি নই, এবং তাদের সঙ্গে আমার কাজ ওখানে ওরা 82 জন শিল্পীর কাজ দিয়ে উদ্বোধন করেছে এক্সিবিশন, সেখানে আমার কাজ আছে। এবং সবচেয়ে অবাক করা হলো যে জুন কনিকো বলে একজন অরিজিনাল জাপানিজ, কিন্তু আমেরিকায় থাকেন, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে 2 বছর আগে আমেরিকান ISC, ইন্টারন্যাশনাল স্কাল্পচার সেন্টার। তো ওই মিউজিয়াম একটা জার্নাল বের করে। তো ওই জার্নালে দেখলাম বেরিয়েছে যে প্রথম পৃষ্ঠায় তার ছবি দিয়েছে, শেষ পৃষ্ঠায় আমার ছবি দিয়ে আমাকে ইন্ট্রোডিউস করেছে যে আমি এরকম শিল্পী, এরকম বাংলাদেশে আছি, এই ধরনের কাজ করি। তো আমার মনে হয় জীবনে আর কি পাওয়ার আছে। তারপরে যদি আমি বলি যে এই করে আমার মানে এই যে সিরামিক আর্টিস্ট বা টেরাকোটা আর্টিস্ট বা যারা মাটি নিয়ে ক্লে স্কাল্পচার করে, সেই জগতে আমার একটু পরিচিত হলো। তার মাঝে আমি অন্য কাজও করেছি, যেমন টেরা মিউজিয়াম বলে একটা আছে, এটা কিকিন্দা, এটা সার্বিয়া, এখন হলো একসময় যেটা ইউগোস্লাভিয়া ছিল। ওরা ইনভাইট করে প্রতি বছর 4 জনকে, তা আমাকে ইনভাইট করেছিল, ওদের মিউজিয়ামে আমার কাজ আছে। এইভাবে আরও কিছু এই সিরামিকের জন্য গেছি কাজ করতে। মানে সিরামিক কিন্তু যেটা বিস্মিত হয়েছি, না দাদা, এই সিরামিক স্কাল্পচার করতে এবং ওখানে করে। তো যেটা হলো 2001-এ যেমন কোপেনহেগেনে করেছি, আরও কয়েকটা দেশে করেছি আর কি।
তো যেটা আমাকে বিস্মিত করেছে যে 2001-এ কম্পিটিশন হয়েছিল যে ওয়ার্ল্ড স্কাল্পচার পার্ক, যেটা চায়নায় করছে, ওরা বলছে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক আমরা করব। তো ওরা ফর্ম পাঠিয়েছে ডিজাইন পাঠানোর জন্য। তো শিল্পকলা একাডেমি আমার সঙ্গে যোগাযোগ করলো, পাঠালো যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আবেদন করলাম। তো একদিন ছিল সত্যি সত্যি আমার কাজ সিলেক্ট হয়েছে এবং তারা বলেছে যে তুমি কিভাবে ওইটা প্রসেসটা কিভাবে করবে, মানে ওটা 2 মাসের জন্য ওরা ইনভাইট করবে এবং ওইটা বড় স্কেলে করতে হবে এবং কি ধাপে ধাপে কিভাবে করবে তুমি বলো। তা আমি তো নার্ভাস হয়ে গেলাম এই কারণে যে আমি স্টোনে কাজ কখনো করিনি, ওটা স্টোনে করতে হবে। তো আমি ওদেরকে বললাম দেখো আমি স্টোনে কাজ আমি কখনো করিনি, আমার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, তো তখন ওরা বললো যে তোমার ডিজাইন পছন্দ হয়েছে, আমরা হেল্পার অ্যাসিস্ট্যান্ট দেবো, হ্যাঁ তুমি কাজ করবে, যত রকম সহযোগিতা লাগে তুমি আসো, তোমাকে আমরা ইনভাইটেশন পাঠাচ্ছি। যেটা মজার ঘটনা, এটা আমার মনে হয় না বললেই নয়, যে আমরা বেইজিংয়ে পৌঁছালাম, এক দঙ্গল ভাস্কর সারা পৃথিবী থেকে এসছে, এক জায়গায় আমাদেরকে জড়ো করা হয়েছে, অলমোস্ট চার্টার্ড প্লেন মনে হয়, যে ওই প্লেনে আমরা ছাড়া আর কেউ নেই, নানা দেশের। তো আমরা যখন নামলাম চ্যাংচং, ওটা জিলিং প্রভিন্সে, তখন আমাকে যে নেম ট্যাগ গলায় ঝুলিয়ে দিল, ওটা পড়ে দেখি অলোক রায়ের নিচে লেখা বেঙ্গল। বেঙ্গল বেঙ্গল, আমি তো এটা মনটা খারাপ হয়ে গেলো যে বেঙ্গল বলে তো কোনো দেশ নেই, এটা কোথায় বেঙ্গল কোথায় পেলো? আমি তো বাংলাদেশ হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছি, ডিকশনারিতে পেয়েছি বেঙ্গল নাকি। তো আমাকে যখন ইন্টারপ্রেটার দেওয়া হলো, একটা মেয়ে খুব মিষ্টি, খুব ভালো মেয়ে, তো ওকে বললাম দেখো একটা সমস্যা হয়েছে, যে আমার যে নেম ট্যাগটা দেওয়া হয়েছে এখানে লেখা হয়েছে বেঙ্গল, তো আমি তো বেঙ্গল না, আমি তো বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের স্কাল্পচার। তাই নাকি? ও নার্ভাস হয়ে গেলো যে এটা একটা ভুল হয়ে গেছে। আমাকে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে অফিসে গেল, ওদের নিয়ে গিয়ে ওখানে ও চীনা ভাষায় যা বলছে আমি বুঝতে পারছি, যে ওরাও দেখলাম খুব নার্ভাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে রেক থেকে ওই ডিকশনারিটা বের করে দেখলো। যেটা পরবর্তীতে আবিষ্কার করলাম সেটা হলো যে চীনা ভাষায় বুংজালা অথবা মুংজালা, ওরা তো ওই যে ম্যান্ডারিন বা কি দুটো ভাগ আছে আর কি। তো আসলে পুরনো যে বাংলা সেটা তো একটাই ছিল যখন ভারতবর্ষ ছিল, হ্যাঁ তখন তো আর বাংলাদেশ ছিল না। পুরনো ডিকশনারিগুলোতে ওই বুংজালা বা মুংজালা মানে বেঙ্গলি লেখা আছে, বুংজালা বেঙ্গল। হ্যাঁ, কারণ তো তখন সঙ্গে সঙ্গে আমার ওটা সরি বললো, আমারটা কারেক্ট করলো। শুধু তাই না, ও ডিকশনারির মধ্যে ওই বেঙ্গলের জায়গায় ওটা বাংলাদেশ লিখে নিল। এবং তারপর যেটা হলো যে আমি যে হোটেলে আমরা ছিলাম সেখানে বিরাট ব্যানার, সব স্কাল্পচারদের প্রত্যেকের আলাদা আলাদা এরকম ব্যানার করা হয়েছে। ওই আমার ডিজাইনের যে মডেল পাঠিয়েছে সেটা, সে সঙ্গে আমার একটু পোর্ট্রেট আছে আর আমার সম্পর্কে একটু লেখা আছে। তো ওরা দেখলাম যে বিকেল বেলায় দেখলাম ওটা খুলছে, অর্থাৎ আমি কারেকশন করার সঙ্গে সঙ্গে ওরা মনে অর্ডার দিয়ে দিয়েছে এবং সন্ধ্যার সময় দেখলাম যে ওটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছে, মানে বেঙ্গল থেকে বাংলাদেশ হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে। কি বলে যে আমি মনে হয় ওই কাজ করতে গিয়ে, যেহেতু ওরা অ্যাসিস্ট্যান্ট দেয়, ওরা তো আসলে স্টোন কার্ভার, ওরা তো আর্টিস্ট না, তো ডিটেলসগুলো আমাকেই করতে হয়। এটা জাস্ট মানে একটা সাহস দরকার, অভ্যাস দরকার। যেমন আমাদের যারা ইট ভাঙে, এটা খুব সহজেই ভাস্কর্য করতে পারবে, যেটা হলো যে জিনিসটা হলো কন্টিনিউয়াস কাজ করে যেতে হয়, যেটা আমার মাসল তৈরি না, এই কষ্টটা লাগে। আদারওয়াইজ আসলে তো জিনিসটা তো এই জায়গায়, মানে মাথায় আমি যে চিন্তা করি করব এই প্রথম খুব কষ্ট হয়েছে। মানে সন্ধ্যা হলে সবাই আনন্দ করতে শহরে বেরিয়ে যাচ্ছে, আমি মনে হচ্ছে যে বিছানায় কখন শুবো প্রথম সপ্তাহ। ওখানে আরেকটা ভালো লাগা, যেটা আমি মনে করি বাংলাদেশি হিসেবে আমি গর্ব করতে পারি, সেটা হচ্ছে যে ওই ওয়ার্ল্ড স্কাল্পচার পার্কে যেসব দেশগুলোর ভাস্কর্য ওখানে আছে, ওই সব দেশের পতাকা আছে। তো সেখানে আমার বাংলাদেশের পতাকা আছে, যেহেতু আমার ভাস্কর্য আছে, এবং যে প্লাকগুলো আছে প্রত্যেক ভাস্কর্য এখানে। আমি বলি যে আমার অলোকরা এটা হয়তো মনে রাখবে না কেউ, হ্যাঁ, কিন্তু বাংলাদেশটা মনে রাখবে। হ্যাঁ, যে কারণ হচ্ছে কি, যে মাঝে মাঝে একটু অবাক লাগে, একটু কষ্ট পাই, বলে তুমি বাংলাদেশ থেকে এসছো, ওখানে ভাস্কর্য হয়, মানে এই প্রশ্নটা এত মানে আহত করে যে বাংলাদেশের কি স্কাল্পচার হয় না। তো যাই হোক, এই যে প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর তো অনেক দেশে কাজ করেছি। আমার ভিয়েতনামটা খুব ভালো কাজ হয়েছে, বিভিন্ন জায়গায় করেছি। তারপর কোরিয়াতে খুব আমার ভালো কাজ আছে। আরও এই ছোটো কিছু কিছু দেশে আছে, ডেনমার্কে আছে, স্ভেনবর্গে আছে।
তারপর চায়নাতে আরও 2টা কাজ আছে, খুব ভালো কাজ। ইন্টারেস্টিং হলো যে এই দেশগুলোতে যে আমি কাজ করতে যাই, আমার অ্যাম্বাসেডাররা কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসে। যাই হোক, আমি তারপর শেষ যেই কাজটা, এই কাজটা আমার খুব ভালো লেগেছে, এটা মনে গল্প করতেই পারি। সেটা হচ্ছে যে এটা আমেরিকায় করেছি, নিউ হ্যাম্পশায়ারে। তো ওখানে যে মেইন যে আয়োজন করছে, অর্গানাইজার কোঅর্ডিনেটর জন ওয়েডম্যান, ও খুব নাম করা স্কাল্পচার ওয়ার্ল্ডের। তো ওর সঙ্গে আমি ভিয়েতনামে কাজ করেছি। তো আমি যখন প্যারিসে, ও আমাকে লিখলো যে অলোক, আমি তোমাকে ইনভাইট করতে চাই, আমি কমিটিতে তোমাকে নিয়ে আলোচনা করেছি, তোমার কাজের ছবি দেখেছি, তো তোমার যদি পোর্টফোলিও পাঠাও এবং তুমি কী ধরনের কাজ করতে চাও। তো আমি যা হোক ওদের একটা ডিজাইন পাঠালাম। ডিজাইনটা হলো যে নিউ হ্যাম্পশায়ারের ওটা একটা ল্যান্ডমার্ক ছিল, ওদের গাড়িতে যে কোনো জায়গায় ওই ইয়েটা থাকে। সেটা হলো একটা 40 ফিট একটা পাথরের একটা বিরাট পাহাড়ের মাথার একটা অংশ ভেঙে মনে হয়েছে একটা বুড়ো মানুষের মতন মনে হয়। তো এইখানে যখন আমাকে বললো ডিজাইন পাঠাতে, তখন আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ওই বুড়ো মানুষের ওই মাথাটায় ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন, হ্যাঁ ওই ছবিটা আছে। তো এইটা আমি কেন করি না? তো ওদেরকে প্রপোজালটা পাঠালাম। ওটা যা হয়, মডেল তৈরি করতে হয়, মাপ ঝোঁক দিতে হয়। তো আমি একটা স্টিলের বক্সের মতন করে তার মধ্যে মাথাটা, স্টোনটা যেভাবে বসেছে মোজাকের মতন বড়, 10-12 ফিটে পড়ে। তো ওটা হলো যে ওই যে ওল্ড ম্যানটাকে যখন মানুষ এই দিক থেকে দেখতো পাহাড়ের মাথা, তো এই পাশ থেকে দেখা যেত, হ্যাঁ এটা প্রোফাইলটা দেখা যেত। তো আমি যখন করলাম, ওদেরকে বললাম যে যেহেতু আমি নতুন করে তৈরি করছি, হ্যাঁ তো এটা নিউ লাইফ, তো আমি বিশ্বাস করি এটা আবার পুনর্জন্ম। তো যেহেতু ওর পুনর্জন্ম হচ্ছে, তো আমি তখন এই দিক থেকে করব। পোর্ট্রেটটা যখন এখন করেছি, তখন মানুষ যখন দেখে তখন এই পাশ থেকে দেখে, যেহেতু তার নতুন জন্ম। যাই হোক, এটা আমার একটা মানে কি বলে অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, এই কারণে যে ওরা যখন ছবি পাঠিয়েছে যে শীতকালে পুরো বরফে ঢেকে গেছে, ওই মাথাটা শুধু ভেসে আছে। এবং ওদের ভলান্টিয়াররা এমন যে, আমি জানি না এই গল্পটা বললে আমার একটু শিক্ষণীয় আছে আমাদের জন্যে, যে একটা ফ্যামিলি এসেছিল এই স্কাল্পচার পার্কে, যেহেতু স্কাল্পচারটা বিরাট মানে অন্যান্য পাহাড়গুলো যুক্ত হয়েছে, তো এই ট্রেনিংয়ে গিয়ে ওটা হারিয়ে গেছে। তো এই আমরা যেখানে স্কাল্পচার ওয়ার্কশপটা যেখানে আছে, তো ওইখানেই টেলিফোনটা আছে। ওরা টেলিফোন করেছে যে আমরা হারিয়ে গেছি, ফিরতে পারছি না। তো জন ওয়েডম্যান ও গিয়ে বাইরে গিয়ে টেলিফোনে হর্ন বাজাচ্ছে, কি তুমি কি শুনতে পাচ্ছ? তোমরা বলে না, শুনতে পাচ্ছি না। তো ও সঙ্গে সঙ্গে ভলান্টিয়ারদের খবর দিয়েছে, এবং অবিশ্বাস্য যে ভলান্টিয়ার 4 জন আসলো, 4 জনেই বুড়ো বুড়ি, মানে এদের 70 বছরের নিচে কারো বয়স নেই। এরা বেরিয়ে পড়ল এবং 3 ঘন্টা খুঁজে এই পরিবারকে ওরা বের করে নিয়ে এসছে। তো আমরা ওদেরকে বলতেছি বসো, আমরা কফি দেবো। ওরা অঝরে কাঁদছে। মানে এই যে একটা স্কাল্পচার পার্ক যেখানে এইভাবে হারিয়ে যাওয়া যায়, এইভাবে স্কাল্পচার আবিষ্কার করা যায়, এটা খুব ইউনিক। দাদা, আপনার কাজের মানে থিমগুলো, যে বিষয়বস্তুগুলো, যে এটা নিয়ে একটু। মাটি নিয়ে যখন কাজ শুরু করলাম, হ্যাঁ তখন মনে হলো যে আমার মাটির কথাই বলবে, আমার দেশের কথাই বলবে। হ্যাঁ, তো প্রথম প্রদর্শনী আমি যে করেছিলাম, একক প্রদর্শনীর নাম দিয়েছিলাম মাটির কান্না। অর্থাৎ এই মাটির যে কষ্ট, তখনকার যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে বিষয়গুলো পছন্দ করেছিলাম। তার পরের বার যখন করলাম, তখন ওটাকে নাম দিলাম আবদ্ধ। মানে আমার মনে হচ্ছিল যে খুব কিন্তু একটা বদ্ধ একটা পরিবেশের মধ্যে আছি নানা কারণে। তার পরের বার করেছিলাম শহীদ এই নামে। তো এটারই একটা বড় সুন্দর সংস্করণ আমি এশিয়ান আর্ট বিএনএলে দিয়েছিলাম, ওটা গ্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছিল। ওটা আমাদের জাতীয় জাদুঘরে ওটা আছে। তো ওটাতেও ওই ট্রেডিশনাল টেকনিকগুলো আমি নানাভাবে ব্যবহার করেছি। এই যে আমাদের একসময় যে কালো কলস পাওয়া যেত কালো রঙের, এটা একদম রিডাকশন, অর্থাৎ ধুমা তৈরি করে চুলোটাকে বন্ধ করে দেয়, ফলে ওই ধুমোটা ওই মাটির পাত্রের গায়ে লেগে যায়। ওই একই টেকনিকে এই ভাস্কর্যগুলো করেছিলাম, ব্ল্যাক টেরাকোটা আমরা বলি। পাখি, এই যে মানে প্রকৃতি, এই ব্যাপারটা নিয়ে একটু বলেন না। আমার একটা গান আমাকে খুব আলোড়িত করে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি যেহেতু ওই যে মাটি নিয়ে কাজ করছি, মাটির সঙ্গে সম্পর্ক, তো বাউলকে বাদ দিয়ে তো ওর বাংলা চিন্তা করা যায় না। খাঁচার ভিতর অচিন পাখি আপনি বলছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এটা
আমার মনে হয়েছে যে বাউলের সেই মাথাটা তৈরি করেছি, তো বডিটা আমার তো ফাঁপা হয়, তো ভেতরে পাখি আছে। তো আমি আবার আমার স্টুডিওতে সেট করেছি, ওই ধরনের একই কাজ বেঙ্গলেও আছে, বড় কাজ। তো ওটার ভেতরে আমি রবীন্দ্রনাথের ভেতরেও আমি একটা পাখি দিয়েছি। তার অর্থ এই যে এদের দুজনের মধ্যে কিন্তু আদান প্রদান হয়েছে, এবং রবীন্দ্রনাথও যে এই বাংলাকে যখন জানতে চেয়েছে তখন এই বাউলকেও উনি আবিষ্কার করেছেন। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ নিজে সংগ্রহ করেছিলেন লালনের অনেক গান। তো আমার কাজে কিন্তু যেটা আমি সবসময় চাচ্ছি, এটা আমার একটা মূল বিষয়, যে আমার এই কাজগুলো বাইরেও আছে, যে লিভিং টুগেদার উইথ নেচার, যে প্রকৃতির সঙ্গে কী করে বাস করব, এবং প্রকৃতি বাঁচলেই আমি বাসবো। তো এই ধরনের বিষয়গুলো আমি অনেক করেছি। এবং এখন আমরা যেভাবে দেখছি প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে, এবং মানুষের ভোগ, যে হেডনেটেড স্কাল্পচার, ভোগবাদী সমাজে যে অবস্থা, তো মনে হচ্ছে প্রকৃতি একেবারে হারিয়ে যাবে। তো এখন যেটা বলে যে আমরা কি তখন টাকা খেয়ে বাঁচবো, সেই দিন মনে হয়। কেমন লাগছে অরণি বাবার কথা শুনতে? হ্যাঁ, বাবার কথা তো অনেক সময় ধরে শোনা যায়। আর একটা বলি, সেটা হচ্ছে যে এরা রাত জাগতে পছন্দ করে। বাবা তো সূর্যের সাথে ঘুম থেকে উঠে 5টার সময় ঘুম থেকে উঠে যায়। আপনার বাড়িটাই তো একটা স্কাল্পচার গার্ডেন। কেমন হবে জানি না, শুরু করেছি আমি। ডিসেম্বরে আমার একটা রেট্রোস্পেকটিভ করব পূর্বাবর প্রদর্শনী, আমার প্রথম দিককার কাজ, পরকার কাজ। তো পুরো বিল্ডিংটাকে আমি ভাস্কর দিয়ে সাজাচ্ছি। যে আমি মানে আমাদের বাংলাদেশে তো অনেক বাড়ি ঘর হয়, কিন্তু শুধু ভাস্কর্য দিয়ে কোনো বাড়ি তো হয়নি। অরণির নিশ্চয়ই অনেক ভূমিকা আছে এখানে। যা হয়, মেয়ে যখন আর্কিটেক্ট, হ্যাঁ, অরণি বলে ফেলো তো কি হচ্ছে, আমার তো জানা দরকার এগুলো। তাহলে আমাকে আসতে হবে। বাড়িটা যখন বানানো শুরু হয় তখন তো আমি মাত্র জন্মগ্রহণ করি। তো বাড়িটার ডিজাইনের পিছনে পুরোটাই বাবার মানে আমার কোনো হাত নেই। শেষ পর্যন্ত এসে বাবা যখন আমার শেষ হয় পড়াশোনা, তখন কিছু সাহায্য করতে বলেছিল, একটা ছোট স্টেয়ার কেস ডিজাইন করেছি। আর দেখা যাক আরো সামনে ছোট 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 কিছু তো একটু বলো না, কতদিন পড়াশোনা করেছো? বড় হই চিটংয়ে, চিটং গ্রামার স্কুলে আমার ও লেভেল কমপ্লিট করেছে। বাবা মা কোনো সময় প্রেশার দেয়নি, আর কোনো সময় আমাকে কোনো কিছু থামায়নি যে আমি কি করতে চাই না করতে চাই। আমি খেলাধুলা করতে চেয়েছি, স্কুল লাইফে টুর্নামেন্ট খেলতাম, আমাকে সব সময় আগ্রহ করেছে। সব বাস্কেটবলের ক্যাপ্টেন ছিল স্কুলে। বাহ, কঠিন ব্যাপার স্যাপার। দুজনেই খেলা দেখতে আসতো, মাঝে মাঝে বলতাম আসতে না, কারণ আমার নার্ভাস লাগতো। বাবা খুব ভালো ক্রিকেট খেলতেন। ছোট গালে নাকি হকি, ওভাবেই ভাস্কর্য অনেক ক্রিকেট খেলা হচ্ছে, বুঝতে পারছি। ঢাকায় এসে হকি খেলতে বাবা নাকি খুব ভালো হকি খেলতেন। ও বাস্কেটবল খেলতে ঢাকায় এসেছে। হ্যাঁ, স্কুলের ইভেন ক্রিকেট খেলতে আসছিলাম। তারপরে বলো। আমার ছবি আঁকা তো বাবা মার বলবো যেটা আমার জিনের মধ্যেই ছিল। দুজনেই মানে বড় হয়েছি এরকম একটা পরিবেশে, একেবারে রক্তে ধমনীতে যাকে বলে। হ্যাঁ, তো ওই দিক থেকে মনে হয়েছে যে ছবি আঁকার যে স্কিলটা ওইটা অনেকটা রক্তের মধ্যে আছে, তো ওটা এফর্টটা কম। কিন্তু যে কারণে স্কুল লাইফে থাকতে এত আঁকতাম ওটা, কিন্তু আমার খেলাধুলা তো অন্য কিছু করতে আরও বেশি ভালো লাগতো। কিন্তু যখন হায়ার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো চিন্তা করলাম, তো মনে হয়েছে যে এমন একটা সাবজেক্টে পড়াশোনা করব যেখানে আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার যে প্রতিভা আছে ছবি আঁকায়, ওটাও থাকবে, কিন্তু সাথে চারুকলায় না পড়ার কারণটা মেইন কারণ ছিল যে সবাই যারা টিচাররা হবে শেষ পর্যন্ত সবাই আমার আত্মীয় স্বজন, খালা মামা, সবাই চারুকলা, সবাই চিনে, সবার সাথে ছোট থেকে বড় হয়েছে। আর কোনো সময় আমাকে কেউ হয় না যে আপন হিসেবে নিবে ওইভাবে। তো আমার মনে হয়েছিল না, এমন একটা সাবজেক্ট পড়া উচিত যেটা আমিও মজা পাবো, অ্যাট দ্য সেম টাইম সিরিয়াসনেসটা আসবে। তো পরে মনে হলো যে আর্কিটেকচার পড়ে। আমার মনে হয় বাবা ছোটকাল থেকে জানতো যে আমি আর্কিটেকচার পড়বো, ভিতরে চাইতো, ডাইরেক্টলি তো আমি বলতে পারতো না। আর আমি সবসময় চেয়েছিলাম ডেস্ক জব হবে না, যেটাই করবো এটা বাইরে আউটগোয়িং হবে, ক্রিয়েটিভ হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফাংশনাল হবে। আর আই থিঙ্ক আই মেড দ্য রাইট ডিসিশন। মানে আর্কিটেকচার আমাদের যে পড়াশোনার যে লাইনটা অসম্ভব সুন্দর। তুমি চট্টগ্রামে থেকে ঢাকায় এসে পড়াশোনা করেছো? জি, আমি একা এখানে থাকতাম। তুমি এটার গল্প বলো। আমি একমাত্র মেয়ে, তো ওই কারণে আমার ইচ্ছা ছিল যে বাসা থেকে তো পালাতে হবেই। আমার মনে হয় সাহসটা লাগে মেনলি, আর অ্যাডভেঞ্চারাস হতে হয়। আর মনে হয় না যে মানে একটা হয় যে আমরা যখন কিছু জানি, কিছু ভয় পাই কিছু বিষয় নিয়ে, তখন আর কি বাধাটা আসে কিছু করতে গেলে।
কিন্তু আমি তো কিছু জানি না। আমার মা বাবা আমাকে খুবই আদর করে খুব প্রোটেকশন দিয়ে বড় করেছে। মা অসম্ভব টাইম দিত আমাকে, আমরা মানে অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতো। আমার মাকে আমি অনেক সময় নাম ধরে ডাকি, আপু করেও ডাকি, কারণ আমার ভাই বোন নাই, তো ছোটোবেলায় আমি মাকে আপু করে ডাকতাম, কারণ আমরা খুবই খুব ক্লোজ আমাদের বন্ডিং, আমাদের ফ্যামিলিটা খুব ক্লোজ বন্ডিং। তো যখন যে কারণে মাঝে মাঝে মনে হতো যে না আমার ওই ফ্রিডমটা নাই, যে কারণে ঢাকায় আসলে আমি ওইটা আসলে খুঁজছিলাম। তো যেটা হচ্ছে আলটিমেটলি তো আসলে একা হতে হবে, আমরা একা সব দায়িত্ব নিজেকে নিতে হবে, আমরা তো সারা জীবন থাকবো না। আমরা তো একাই এসেছি, একাই যাব। আমাদের বোনাস হচ্ছে ছোট ছোট ভালোবাসা, এই যে ছোট ছোট ভালোবাসা আনন্দ পাচ্ছি, এটাই তো আমাদের বোনাস না? না, এই যে ঢাকায় এসেছে ওর সবচেয়ে বড় এডুকেশন হলো যে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত আমরা স্কুলে নামিয়ে দিয়েছি। ঢাকায় এসে নিজে নিজে বাসে উঠতে পারে, রিক্সাওয়ালাকে বলে মামা যাবা এখানে, 20 টাকা চাইলে 20 টাকা কেন, 10 টাকা তো এখান থেকে এখানে। বিরাট এডুকেশন। এই যে একা চলা মানে এটা এডুকেশন। আমি শুধুমাত্র একাডেমিতে পড়া বা কি বলে আর্কিটেকচার পড়ছে সেটা এডুকেশন না, এটাও একটা বড় এডুকেশন। তুমি যে এত কিছু করো, হ্যাঁ, তোমার বাবার হবি তো বললে ক্রিকেট খেলা, তোমার নিশ্চয়ই অনেকগুলো হবি আছে, বলে ফেলো তো। বাবা মা দুজনেই খুব ঘুরতে পছন্দ করে, স্পেশালি বাংলাদেশ ঘুরতে খুব পছন্দ করে। আমরা ছোটবেলা থেকে পাহাড়ে ঘুরি অনেক। শুনিয়ে দাও না বাবা মেয়ে একটা গান। বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বাক্স ঘিরে বাক্স আশা, বাক্সতে সব স্বপ্ন আশা, বাক্সে বাক্সে বন্দি বাক্স, বাক্সে বাক্সে বন্দি বাসা, বোকা বাক্সের কোক পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, বোকা বাক্সের কোক পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা, বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়, যাচ্ছে মরে আঁকা। আচ্ছা, এটা দিয়ে শেষ করি। দুর্দান্ত। এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে, একদম আড্ডার শেষের দিকে, কিন্তু আজকে আমি চাইছি চলে যাওয়ার আগে আপনাদের একটা স্মৃতি রেখে যাবেন আমার এই যে স্টুডিও লাল দেয়ালে। তো আমি চাচ্ছি আপনি অরণি কিছু ভরিয়ে দিয়ে যান। কেমন লাগলো আজকে আমাদের আড্ডা? আমাদেরকে জানাবেন জিমেলের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমাদের কামনা। আজকে আসি, আবার দেখা হবে।